এবছর পরীক্ষায় প্রশ্ন পড়বেই পড়বে, মানে তেহরান সম্বন্ধে পড়বে, আর তেহরান সম্বন্ধে একটাও কোশ্চেন মানে বাদ যাবে না। প্রচুর কোশ্চেন দেয় না, কোথাতে যায় অন্যরকম মানে টপিক আছে। ছবিটা দেখেছো তো? তেহরান, ইরান। ফার্স্ট অফ অল ইরানের ক্যাপিটালের নাম কি? তেহরান। মিডল ইস্টের 1948 জন্ম হলো ইসরায়েল। সেকেন্ড বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে গেল, সেকেন্ড বিশ্বযুদ্ধ যখন কি হয়ে গেল, শেষ হয়ে গেল, তখন আমেরিকার প্রেসিডেন্টের নাম রুজভেল্ট, ব্রিটেনের প্রেসিডেন্টের নাম চার্চিল, আর রাশিয়ার প্রেসিডেন্টের নাম হচ্ছে লেনিন। রুজভেল্ট, চার্চিল আর লেনিন বললো আর আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। সেই জন্য 24শে অক্টোবর 1945 গঠন করলো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। কি গঠন করলো? ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। কিন্তু আজ পর্যন্ত যত যুদ্ধ করেছে, হয় রাশিয়া যুদ্ধ করেছে, না হলে আমেরিকা যুদ্ধ করেছে। দেখো লিবিয়ার শাসক ছিল গদ্দাফি। লিবিয়া একটা নাম শুনেছো দেশ? লিবিয়া, এই লিবিয়া হচ্ছে তোমাদের দেশ দেখায় লিবিয়া। আচ্ছা দেখো লিবিয়া, লিবিয়ার এই জায়গায় লিবিয়া, এই দেখো লিবিয়া আফ্রিকান কান্ট্রি, যার মধ্যে সাহারা মরুভূমি পড়ছে। ওয়েস্টার্ন সাহারা, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, ইজিপ্ট, সুদান, চাদ, নাইজার, মালি, মরিটানিয়া। এই লিবিয়ার শাসক ছিল গদ্দাফি। ফ্রিতে মানুষের ইলেকট্রিসিটি দিত। এইসব জায়গায় একটা মেইন জিনিসের অভাব, সেটা হচ্ছে জল। কিসের অভাব? জল। ফ্রিতে মানুষের জল প্রোভাইড করতো। কিন্তু লিবিয়ার শাসক গদ্দাফি ছিল স্বাধীন চেতা, ফ্রিডম ফাইটার। বলতো যে আমেরিকার যে ইনভেশন, আমেরিকার যে আক্রমণ, আজকে তোমরা বলো যত বেশি আক্রমণ, যত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সব জায়গায় কে ক্যাপচার করেছে? আমেরিকা। সব জায়গায় যুদ্ধ করছে, আফগানিস্তানে যুদ্ধ করছে, ভিয়েতনামে যুদ্ধ করছে, এমনকি উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া যুদ্ধ করে, সমস্ত জায়গায় সুদান থেকে আরম্ভ করে সব জায়গায় যুদ্ধ করছে ওদের লিবিয়া। ঠিক তেমন ভাবে জন্ম হলো ইসরায়েল। তার জন্ম হলো ইসরায়েল। ইসরায়েল, ইসরায়েল দেখছে যে মধ্যপ্রাচ্যের মধ্যে সব থেকে মিডল ইস্ট, এই মিডল ইস্ট কান্ট্রির মধ্যে সব থেকে শক্তিশালী কে? ইরান। আর ইরান যদি কোনোদিন পরমাণু বোমা তৈরি করে ফেলে, কি তৈরি করে ফেলে? পরমাণু বোমা তৈরি করে ফেলে, তাহলে আমার অস্তিত্ব সংকট হয়ে যাবে। আমার অস্তিত্ব কি হয়ে যাবে? সেই জন্য ইরান, ইসরায়েল ইরান আক্রমণ করছে কি? এক্সিস্টেন্ট, এখানে বলছে নিউজ পেপার বলছে এক্সিস্টেন্সিয়াল থ্রেট। এক্সিস্টেন্ট বা নিউজ পেপার বলছে, কি বলছে? ওয়ার্ডগুলো ভালো করে দেখো। এক্সিস্টেন্সিয়াল থ্রেট, আমার অস্তিত্বের ক্ষেত্রে থ্রেট হয়ে যাবে, বিপন্ন হয়ে যাবো আমার। সেই জন্য ইসরায়েল কি আক্রমণ করছে? আর আক্রমণ করলো ইরানের। সেই যে অপারেশন নাম হচ্ছে দ্য রোর অফ দ্য লায়ন। পরীক্ষা প্রশ্ন করবে, ইসরায়েল যে ইরানের উপর আক্রমণ করছে, একটা অপারেশনের নাম আছে দ্য রোর অফ দ্য রোর অফ দ্য লায়ন। দ্য রোর অফ দ্য লায়ন। ইসরায়েলের সঙ্গে সর্বদাই প্রথম থেকে কে আছে বলতো? ইউএসএ। কেন? কেন সঙ্গে আছে? যখন বাইডেনও আসে তথাপিও ইসরায়েলে আসে, যখন আমাদের বারাক ওবামা আসে তখনও ইসরায়েলে আসে, আবার ডোনাল্ড ট্রাম্প, মানে এগুলো তো পার্টি চেঞ্জ হয়ে যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প এলে তাও ইসরায়েল আসে। কেন? গুগল, মেটা, সমস্ত কিছুর হেড, টাকা, অর্থ, সম্পদ ইউএসএ কে পরিচালিত করে? ইহুদিরা। সারা পৃথিবীতে ইহুদিরা আছে মাত্র 1.5 লাখ। কত আছে বলতো? 1.5 লাখ। তার মধ্যে এই মিডল ইস্টে আছে মানে মানে ইসরায়েল আছে মাত্র 75,000। ভালো করে বোঝো, 75,000 এতগুলো মুসলিম দেশকে কি করছে? ডোমিনেট করছে। কিসের জোরে? অর্থ, পাওয়ারের জন্য। তাহলে ইসরায়েল দেখলো যদি ইরান যদি কি হয়ে যায়, যদি পরমাণু বোমা তৈরি করে একটা যদি ফেলে, তো আমাদের সব শেষ। মাত্র একটা ছোট্ট জায়গা তো, তাই না? ফিলিস্তিনটাকে কেটে তৈরি হয়েছে। আর ইউএসএ যে অপারেশন করছে তার নাম হচ্ছে এপিক ফিউরি। এপিক
ফিউরি। এপিক ফিউরি, ইউএসএ যে ইরানের উপর আক্রমণ করছে সেই অপারেশনের নাম এপিক ফিউরি। ফিউরি মানে কি হয়? ফিউরি মানে রাগ, রাগ, অ্যাংরি হয়ে যাওয়া। লিখে নাও, দেখো ইসরায়েল যে ইরানের উপর আক্রমণ করছে অপারেশনের নাম কি হলো? অপারেশন। অপারেশন, একে কি বলা হবে? অপারেশন। অপারেশন। যখন ইসরায়েল এবং ইউএসএ আক্রমণ করছে তখন তেহরান বা ইরানও তো আক্রমণ করবে, প্রতিশোধ নেবে না? তার নাম কি? ইরান যে মধ্যপ্রাচ্যের যে আমেরিকার বেস আছে তার উপর যখন আক্রমণ করছে সেগুলোর নাম কি বলা হবে? অপারেশন ট্রু প্রমিস 4। ট্রু প্রমিস 4। তাহলে ইরান যে রিটালিয়েশন নিচ্ছে, প্রতিরোধমূলক আক্রমণ করছে, তার নাম কি? ট্রু প্রমিস 4। ট্রু প্রমিস 4। হ্যাঁ, এটার নাম অপারেশন। তিনটে অপারেশন জানি না, ট্রু প্রমিস 1 চালিয়েছে, 2 চালিয়েছে, 3 চালিয়েছে ইসরায়েলের উপর, আর এটার নাম ট্রু প্রমিস 4। এখন তোমাদের ওই ছবি থেকে দেখো ইরানের নিচে আছে, ভালো করে দেখো ছবিটা, ভালো করে দেখো, কোন দেখো, এটাকে বলা হয় পার্সিয়ান গাল। এটাকে কি বলা হয়? পিজি, পার্সিয়ান গাল। ওকে, ভালো করছো, পার্সিয়ান গাল। পার্সিয়ান গাল্পের নিচে এখানে আছে গাল্প অফ ওমান। গাল্প অফ ওমান, পরীক্ষার প্রশ্ন পড়বে পার্সিয়ান গাল্প এবং গাল্প অফ ওমানের মাঝে যে স্ট্রেট আছে সেই স্ট্রেটের নাম হচ্ছে হরমুজ স্ট্রেট। হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী। হরমুজ কি প্রণালী? এই মধ্যপ্রাচ্য, এই মিডল ইস্ট, ভালো, এই সেই মিডল ইস্ট প্রচুর পরিমাণে ক্রুড অয়েল উৎপাদন করে। শুনলে অবাক হয়ে যাবে তোমরা, প্রচুর পরিমাণ ক্রুড অয়েল পাওয়া যায়। সব থেকে তো ভেনেজুয়েলা পাওয়া যায়, কিন্তু যদি এই দেখা যায় এখানে সব থেকে বেশি পাওয়া যায় এই হরমুজ প্রণালী দিয়ে ভারতবর্ষে ক্রুড অয়েল আসে। এ ভারতবর্ষ মোট ইম্পোর্ট করে কত? 88% ইম্পোর্ট করে ক্রুড অয়েল বিদেশ থেকে, বিভিন্ন রাশিয়া থেকে করে, অনেক জায়গা থেকে করে। তার মধ্যে থেকে এই হরমুজ প্রণালী দিয়ে তেল আসে এর হাফ, কত পার্সেন্ট? 44%। কত পার্সেন্ট? 44%। 44%। যখন দেখবে কোনো জায়গায় যখন অপারেশন চলে তার লোকেশন অনুযায়ী প্রশ্ন করে। লোকেশন, তাই তো, মানে ইরানের চারিদিকে কোন কোন দেশ আছে? ফার্স্ট আছে কি, ভালো করে দেখো, প্রথম কোন কোন দেশ আছে? পাকিস্তান। তারপরে কি আছে? কেউ বলবে না, আফগানিস্তান। তারপরে কি আছে? তুর্কমেনিস্তান। পাকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান। তারপরে কি আছে? ক্যাসপিয়ান সি। ক্যাসপিয়ান সি। ক্যাসপিয়ান সিতে কি প্রশ্ন করবে? সব থেকে বৃহত্তম লেকের নাম কি? হ্যাঁ, বৃহত্তম ক্যাসপিয়ান সি মানে সি নয়, র। সব থেকে বৃহত্তম, দ্য লার্জেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড, কাস্পিয়ান সি। লার্জেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড কি হবে? কাস্পিয়ান সি। এই কাস্পিয়ান সি এর পাশে একটা দেশ আছে, সেই দেশটা হচ্ছে সব থেকে বৃহত্তম ল্যান্ড লক কান্ট্রি, কাজাকিস্তান। পরীক্ষা বলতে পারো কাজাকিস্তান। ল্যান্ড লক, ল্যান্ড লক কান্ট্রি। ল্যান্ড লক কান্ট্রি মানে কি? যে দেশের সাথে জলপথের কোনো সংযোগ নেই। যেমন তোমরা ভালো করে দেখো, চায়না এখানে আছে, জলপথ আছে, কিন্তু মঙ্গোলিয়া দেখো, মঙ্গোলিয়া দেখো, মঙ্গোলিয়া, মঙ্গোলিয়ার ক্যাপিটালের নাম কি? উলান বাতর। এই মঙ্গোলিয়া কিন্তু ল্যান্ড লক কান্ট্রি। আর চায়না এবং মঙ্গোলিয়া সীমান্তে এই এখানে অবস্থিত গোবি ডেজার্ট। কি বলতো? এশিয়ার মধ্যে সবথেকে বড় ডেজার্টের নাম কি? গোবি ডেজার্ট। যেটা কোথায় অবস্থিত? চায়না এবং মঙ্গোলিয়া সীমান্তে। একে বলা হয়, চায়নার 5টা প্রভিন্স আছে, একে বলা হয়, একে বলা হান চায়না। কি বলা হয়? হান চায়না। একে বলা হয় ইনার মঙ্গোলিয়া, এখানে বলা হয় সিনজিয়াং, আর এটা বলে তিবেতান। আর এটাকে কি ভুলে গেছে, এটা কি বলা? এই বলে ইনার মঙ্গোলিয়াতে অবস্থিত গোবি ডেজার্ট। কি অবস্থিত? গোবি ডেজার্ট। তেমন ভাবে ইরানের চারিদিকে প্রথমে পাকিস্তান, তারপর আফগানিস্তান, তারপরে তুর্কমেনিস্তান, তারপর কি? তারপর কাস্পিয়ান সি, তারপর পড়বে আজারবাইজান, আর তারপরে পড়বে আর্মেনিয়া। আর্মেনিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, আজারবাইজান, আর্মেনিয়া।
পরীক্ষায় প্রশ্ন করতে পারে ভারত এবং পাকিস্তানের মধ্যে কি নিয়ে কন্টিনিউয়াল ডিসপুট চলছে কি নিয়ে? কাশ্মীর নিয়ে। যেমন আজারবাইজান এবং আর্মেনিয়ার একটা মাঝখানে প্রভিন্স আছে, সেই প্রভিন্সে নিয়ে সর্বদাই ভারতের মতো দ্বন্দ্ব চলছে। সেই প্রভিন্সের নাম কি? সেই এলাকার নাম কি? নাগোর্নো কারাবাখ। কি বলা হবে? নাগোর্নো কারাবাখ। এরপরে চলবে তুর্কি। এরপরে কি আছে? তুর্কির ক্যাপিটালের নাম কি? না, ইস্তাম্বুল হচ্ছে ইউরোপিয়ান পার্ট, ছোট। তুর্কি বললাম আঙ্কারা। তুর্কির নাম কি? আঙ্কারা। তুর্কির প্রেসিডেন্টের নাম কি? এরদোগান। আচ্ছা, তুর্কিতে সবথেকে ইম্পর্টেন্ট কোন, সবথেকে বেশি সল্টি লেকের নাম কি? সল্টি, সবাই বলবে ডেড সি। এবং পরীক্ষা করে ডেড সি কত? 240%। এরকম দেওয়া হয় কি? 0 দেওয়া হয় সল্টি কত করে, হ্যাঁ ওকে 240। কিন্তু যদি কোনোদিন যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে যে ভান লেক, তুর্কির একদম দেখো এখানে দেখানো যাবে, তুর্কি দেখো এখানে দেখো, তুর্কির এই কোণে আছে ভান লেক। কোণে কি আছে? ভান লেক। সব থেকে বেশি সল্টি লেকের নাম কি? ভান লেক। দ্বিতীয় হচ্ছে কি? ডেড সি। দ্বিতীয় কি? ফার্স্ট হচ্ছে ভান লেক, কিন্তু পরীক্ষাটা দেয় না। ভান লেক। দ্বিতীয় কি? এটা হচ্ছে 330। স্যালিনিটি এইভাবে মাপা হয় শতকরা হিসাবে। 330 আর 240। ডেড সি কোথায় অবস্থিত? কি না ডেড সি তুই কেন? ভান লেক হচ্ছে কোথায়? ডেড সি কোথায়? ইসরায়েল এবং জর্ডানের মাঝখানে, মানে বাউন্ডারিতে। ইসরায়েল প্লাস জর্ডন। ইসরায়েল এখানে দেখো, এই ইসরায়েল আর জর্ডনের ক্যাপিটাল আম্মান। এখানে অবস্থিত ভান লেক, সরি ডেড সি। ওকে, তাহলে পাকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, কাস্পিয়ান সি, আজারবাইজান, আর্মেনিয়া, তুর্কি, আর তুর্কির পরে আছে ইরান। কি আছে বলো তো? ইরান হয়েছে। তারপরে পার্সিয়ান গাল, তারপরে হরমুজ প্রণালী, তারপর কার্পভ। এমন ভাবে মাটির জলের তলায় মাইন বিছিয়ে রেখেছে, দুদিন আগে আমেরিকার একটা সি ট্যাঙ্কে উড়িয়ে দিয়েছে। এই এরিয়াতে কারোর ঢোকার ক্ষমতা নেই। ওই জন্য এখন 45 দিন পর গ্যাস বুক করতে পারবে। ওকে, 45 দিন পর গ্যাস বুক হবে রিসেন্টলি। ওকে, এটা ভালোর জন্যই করি, 45 দিন পর। তারপর আবার দেখো এখানে কি হয়েছে, আরো প্রচুর